নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের প্রত্যেককে স্বাগত। বসিরহাটের হাকিমপুর সীমান্ত থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি অয়ন। এই মুহূর্তে আমরা প্রত্যেকেই হাকিমপুরের দিকে নজর রাখছি, শুধু আজ বলে নয়, বিগত বেশ কয়েকদিন ধরে, বলা ভালো বিগত প্রায় 6 থেকে 7 দিন ধরে। কারণ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যে সংখ্যক বাংলাদেশির পুশব্যাক হচ্ছে, তার মধ্যে সবথেকে বেশি পুশব্যাক হচ্ছে যে দুটি চেকপোস্ট বা বর্ডার থেকে, তার মধ্যে অন্যতম এই সীমান্ত। আমরা এখানে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে বেশ কিছু পুশব্যাক, অর্থাৎ প্রায় 788 জনের পুশব্যাক হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত প্রায় 102 মানুষ অপেক্ষমান, যারা নিজেরা উপলব্ধি করেছেন যে তারা কোনোভাবেই আর ভারতে থাকতে পারবেন না, কারণ ভারতে থাকার মতো কোনো মান্যতাপ্রাপ্ত বা বৈধতাপ্রাপ্ত কাগজপত্র তাদের কাছে নেই। অতএব তারা প্রত্যেকে এই মুহূর্তে একে একে এসে পৌঁছেছেন এই সীমান্তে, যেমন পৌঁছচ্ছেন পশ্চিমবঙ্গের আরও একাধিক সীমান্তে। এবং এখান থেকে তাদেরকে বিএসএফ প্রয়োজনীয় বেশ কিছু প্রোটোকল এগুলো ফলো করার পরে পুশব্যাক করবে। এখান থেকে পুশব্যাকের দুটো অধ্যায় রয়েছে, দুটো পর্ব রয়েছে। একটা হচ্ছে এই যে চেকপোস্ট, এই চেকপোস্ট পেরিয়ে এখানে একটা ক্যাম্প তৈরি হয়েছে। সেই ক্যাম্পে এদের যে ব্যাগেজেস রয়েছে, এর ভেতরে কি রয়েছে না রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা হবে, এবং তারপর বিজিবির সঙ্গে কথা বলে একদম সোজা এদেরকে পৌঁছে দেওয়া হবে বাংলাদেশে। আমরা কি বলছেন এরা, কেন এরা এখানে এসেছেন, কতদিন ধরে এখানে তারা রয়েছেন এই রাজ্যে অথবা এই শহরের আশপাশের উপকণ্ঠে, শুনুন। ভাই, আরে ওদিকে আর যাবে কোথাও? ওদিকে তো পাঁচিল, বাউন্ডারি। চলো তাহলে এগো, আমিও তোমার সাথে এগোই পুরো কলকাতা পর্যন্ত। বলে যাও, তাড়াতাড়ি হবে, বুঝলে? বলে যাও, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, ঘোরো আবার, চলো চলো, বলে যাও, তাড়াতাড়ি হবে, বলে যাও। ভাই ঘুরে লাভ নেই, ভাই ঘুরে ঘুরে লাভ নেই। চলো চলো, ঘোরো, ওটা সীমান্ত, ঘোরো। হ্যাঁ চলো, নিয়ে ওই কলকাতায় নিয়ে যাবো। বলো, ছাড়া পাবে না ভাই। তুমি যে স্টাইলটা নিচ্ছ না, ওটা আমার পুরনো স্টাইল, আমার কাছে ছাড়া পাবে না। 2 লাইন বলে যাও, কত বছর ছিলে এই দেশে, বলে যাও, বলে যাও, কত বছর ছিলে, বলে যাও। বলো কেন কত বছর ছিলে, বলো কত গালের ভিতরে যাচ্ছেন কেন? কত বছর ছিলে ভারতে? ভারতে কত বছর ছিলে? কোন সীমান্ত পেরিয়ে ঢুকেছো? কোন সীমান্ত পেরিয়ে ঢুকেছো? হ্যাঁ, এই যে পুশব্যাক, এখনো পর্যন্ত কত পুশব্যাক, কি পরিসংখ্যান, এবং পুশব্যাকের ক্ষেত্রে যে প্রোটোকলের কথা আমরা বলছি, এই প্রোটোকলটা এক্স্যাক্টলি কি কি দেখতে হচ্ছে বিএসএফকে এই প্রত্যেকটা অনুপ্রবেশকারীকে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য। আরও বিস্তারিত জানতে এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিয়েছেন আমার সহকর্মী পিয়ালি মিত্র। পিয়ালি, জানতে চাইবো তোমার কাছ থেকে যে বিএসএফকে নির্দিষ্ট করে ঠিক কী কী প্রোটোকল ফলো করে তবেই এদেরকে ফেরত পাঠাতে হচ্ছে বাংলাদেশে। দেখো এখন তুমি যদি যখন এসআইআর শুরু হয়, একেবারে শুরুর দিকটা যদি দেখো, যে বিভিন্ন জায়গা ইনক্লুডিং স্বরূপনগর থানা, সেখানে প্রচুর বাংলাদেশি যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল, তারা কিন্তু পালাতে গিয়ে বেআইনিভাবে একইভাবে যেভাবে এসেছিল সেইভাবে পালাতে গিয়ে তারা ধরা পড়ছিল। পরবর্তী সময় চিত্রটা পরিবর্তন হয় এবং যারা যেতে ইচ্ছুক তাদের যেতে দেওয়া হচ্ছে, কিন্তু যেতে দেওয়ার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কতগুলো একেবারে ধাপ সেটা মেনটেন করা হচ্ছে। তুমি আজকে গেছো বর্ডারে, তুমি দেখেছো যে লাইন দিয়ে অনেকে বসে রয়েছে, অপেক্ষা করতে হচ্ছে। তার কারণ তার আগে অনেকগুলো ধাপ রয়েছে। প্রথমত যারা যেতে চাইছেন তাদের নাম রেজিস্টার করা হচ্ছে, তারপরে একটা এফআইপি পোর্টাল অর্থাৎ ফরেনার আইডেন্টিফিকেশন পোর্টাল রয়েছে, যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অন্তর্গত। সেই পোর্টালে তাদের বায়োমেট্রিক নেওয়া হচ্ছে, তাদের ফেসিয়াল ডাটা নেওয়া হচ্ছে এবং ডেমোগ্রাফিক ডিটেলস নেওয়া হচ্ছে। সেটাকে সংগ্রহ করার পর স্থানীয় যে থানা এবং অন্যান্য যে থানা, সেখানে পাঠানো হচ্ছে। এই কারণে
যে যারা বাংলাদেশে যেতে চাইছেন বা যাদেরকে ফেরত পাঠানো হবে তাদের কারো রকম কোনো রকম ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে কিনা, অপরাধের রেকর্ড রয়েছে কিনা, অর্থাৎ কেউ কোনো রকম কোনো অপরাধ করে পালিয়ে যাচ্ছে কিনা সেই তথ্য পাঠানোর পর স্থানীয় থানা তাদের যে সিসিটিএনএস থাকে সেখানে অপরাধীদের যাবতীয় ডিটেলস থাকে, সেখানে বায়োমেট্রিক থাকে, যে আইস যে ডেটা সেগুলো সমস্ত থাকে, ফেশিয়াল ডেটা থাকে, সেটা মিলিয়ে দেখার পর যদি দেখা যায় যে এদের মধ্যে কারোর কোনো অপরাধের রেকর্ড নেই, সেই সবুজ সংকেত বা ছাড়পত্র পাওয়ার পর বিএসএফ তাদের ছাড়ে। এবং এই যে এফআইপিতে যে ডেটাটা সংগ্রহ করা হচ্ছে, তুমিও খবর করতে গিয়ে দেখেছো যে এদের মধ্যে অনেকেই ক্যামেরার সামনেই তারা স্বীকার করে নিচ্ছেন যে তারা এখানে থাকছিলেন, তাদের ভোটার কার্ড রয়েছে, তাদের আধার কার্ড রয়েছে, অনেকে ভোটও দিয়েছেন। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট যে অনেকেই জাল আধার কার্ড বা ভোটার কার্ড বানিয়ে নিয়েছিল যারা ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও। এই যে আধার কার্ড বা ভোটার কার্ডগুলো বানিয়েছিল, এই যে এফআইপি পোর্টালে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পোর্টালে যে ডেটাগুলো লিপিবদ্ধ হচ্ছে সেটা কিন্তু একই সঙ্গে সেটা ইলেকশন কমিশন, তার সঙ্গে সঙ্গে আধার কর্তৃপক্ষ তাদের কাছে যাবে। অর্থাৎ এরা বাংলাদেশি, এরা বানিয়েছিল এবং সেখান থেকে কিন্তু এই যে তাদের যে পরিচয়পত্র যেগুলো বানানো হয়েছিল সেগুলোও কিন্তু বাতিল হয়ে যাবে। ফলে এই কারণেই কিন্তু সময় লাগছে, কিন্তু যাওয়ার আগে নির্দিষ্টভাবে তাদের ফেরত পাঠানোর আগে এই যে ধাপগুলো সেগুলো মেনটেন করা হচ্ছে। গত এক সপ্তাহে 1720 জন একেবারে পিয়ালি অনেকটা পরিষ্কার হচ্ছে যে কেন এই জটিলতা বা কেন এতটা সময় লাগছে। আমরা যে সময় লাগছে সেটা তো একদম দেখতেই পাচ্ছি, কারণ এখানে যারা রয়েছেন, এখানে মহিলারা রয়েছেন, তাদের কোলের শিশুরা পর্যন্ত তাদের কাছে রয়েছে। এই অবস্থায় তারা এখানে কেউ 2.5-3 দিন পর্যন্ত আছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে কেন সময় লাগছে তার বিস্তারিত বিবরণ, একেবারে প্রোটোকলটা এক্স্যাক্টলি কী মেনটেন করতে হচ্ছে বিএসএফকে তা আমাদের পুঙ্খানুপুঙ্খ জানালো। আমি আরেকটু ছবি দেখাই। এই মুহূর্তে আমরা যে হাকিমপুর সীমান্তের ছবি দেখছি, আমরা দেখছি সেখানে আজকে অর্থাৎ শনিবার নভেম্বর মাসের 22 তারিখ আমরা এখানে আসার পর থেকেও কিন্তু কলকাতা বা তার উপকণ্ঠের বহু মানুষ তারা এখানে নতুন করে আসছেন, কারণ তাদেরকেও কোথাও না কোথাও তারাও অনুভব করেছেন যে তাদেরকেও পেরিয়ে যেতে হবে সীমান্ত, কারণ আর খুব বেশি দিন থাকা চলবে না ভারতে। নিউটাউনে কত বছর ছিলে বলো দাদা? তুমি শিক্ষক, তো তুমি এরকম করলে হবে। নিউটাউনে কত বছর ছিলে বলো? বলো কত বছর ছিল বলো? নিউটাউনে কত বছর ছিল? দাও কোথায় যাচ্ছ? 4 বছর। কি করতে তুমি? কোথায় থাকো? নিউটাউনে একটা কোশ্চেন, একটা অ্যানসার। একটাই কোশ্চেন, একটাই অ্যানসার। আচ্ছা, কি করতে? না। কি করতে? কলকাতার কোন জায়গায় থাকতে? বিরাট। একটু ঘুরে যাবে, কি আছে, চলেই তো যাবে তোমার দেশে, তো কোনো অসুবিধা নেই। বলছি কত বছর ছিলে ভারতে? 3 বছর ছিলাম। হ্যাঁ, 3 বছর। 3 বছর। কোন বর্ডার দিয়ে এসেছিলে? বেনাপোল। হ্যাঁ, বেনাপোল। কাগজ দেখিয়ে না দেখিয়ে? না দেখিয়ে বেনাপোল। আচ্ছা, বিরাটিতে ছিলে, এখানে কি করতে? কাজ করতাম। কি কাজ, মানে কিসের কাজ করতে? রাজমিস্ত্রি। কি নাম তোমার? আবু বক্কর। তিনি বিরাটির বাসিন্দা। বিগত 3 বছর ধরে তিনি এসছেন বেনাপোল সীমান্ত দিয়ে, একদম অকপটে কবুল করছেন তিনি কোনো রকম কাগজপত্র ছাড়াই এসছেন, অর্থাৎ কাঁটাতারের বেড়া পেরিয়ে এসছেন। তারপর এখানে তিনি রাজমিস্ত্রির কাজ করছিলেন। এসআইআর আবহে তার মনে হয়েছে আর বেশি দিন তার পক্ষে ভারতে থাকা সম্ভবপর নয়, ভারতে থাকার মতো কোনো দলিল, দস্তাবেজ, বৈধ নথি তার কাছে নেই। তাই তিনি অগত্যা এই মুহূর্তে এসে পৌঁছেছেন হাকিমপুর সীমান্তে। এরপর তিনি বিএসএফ এর কাছে আবেদন করবেন। বিএসএফ যদি মনে করে তাহলে তাকে পুশব্যাক করিয়ে দেবে, অর্থাৎ পাঠিয়ে দেবে তার নিজের দেশে। 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, হাকিমপুর সীমান্ত, উত্তর 24 পরগনা। এতো গেল এখানে উপস্থিত সাধারণ মানুষের কথা, বাংলাদেশি নাগরিকদের কথা, যারা বাংলাদেশে ফেরত চলে যেতে চাইছেন তাদের কথা। এই ছবি দেখাতেই রাজ্যের এই মুহূর্তে সবথেকে চর্চিত, সবথেকে আলোচিত ছবি মেইনস্ট্রিম মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় এই মুহূর্তে শুধু একটাই নাম, সেই নামটা হচ্ছে হাকিমপুর। হাকিমপুরের ছবি দেখতেই এই গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই যে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গেছে, যেভাবে ঝড় উঠেছে রাজ্য রাজনীতির আঙিনায়, আমরা সেই ঝড়ের ঝলক অবশ্যই দেখব এবং দেখাবো দর্শকদের। বিশ্ব হিন্দু পরিষদ
একটি অ্যাপ্রুভ সংগঠন, তারা বলছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা তাদেরকে ফেরত পাঠাতে হবে। সেখানে বলা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং তৃণমূল কংগ্রেস আমি আজকে জানতে পেরে অবাক হলাম, ওখানে যারা বসে আছে যারা বাংলাদেশি নাগরিক তাদেরকে খাওয়ানো, বসার ব্যবস্থা, মাথার উপরে আচ্ছাদন ব্যবস্থা সব তৃণমূলের লোকাল পঞ্চায়েত সদস্য করছে। তার মানে এই পঞ্চায়েত সদস্য বা এর পূর্বপুরুষ কেউ না কেউ একসময় বাংলাদেশ থেকে এসেছে, সে ভারতীয় নয়। একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে, এরা ঢুকেছিল, এরা বেরোতে চাইছে। এই যে বেরোতে চাইছে, তাহলে তারা ঢুকলো কি করে? বেরোবার সময় যদি নজরে পড়ে, ঢোকার সময় নজরে পড়লো না কেন? কিসের বিনিময়ে ঢুকেছে? কিভাবে বিএসএফ এর চোখকে ফাঁকি দিল, নাকি সহযোগিতায় ঢুকলো? এগুলোই তো তদন্ত হওয়া উচিত। যাদের চলে যাওয়ার কথা তারা চলে যাবেন, এটা ঠিক। মানুষ হয়তো জীবিকার জন্যই আসে, সারা পৃথিবীতে আসে। তা সত্ত্বেও জীবিকার জন্য আসলে তারা জীবিকা করতে পারেন, তার কত আইনগত ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটা দ্রুত সুচারু না করলে ফাঁক ফোকর দিয়ে গলে যাওয়া, যেমন আমাদের লোকও চলে যায় অন্য দেশের লোকও তেমন আমাদের দেশে চলে আসে। বাংলাদেশেরও ভোটার, ভারতেরও ভোটার একসাথে চলতে পারে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বপ্রথম ওপার থেকে লোক এসে এপারে ভোটার হচ্ছে এই দাবি তুলেছিল। বিজেপিকে তো শিখিয়েছিল মমতা ব্যানার্জি। আরে অভাবে কেউ এসছে, কেন্দ্রের উচিত কি কাউকে রাখতেই হয়, ওয়ার্ক পারমিট দাও। রাজ্যের উচিত কি কেন্দ্রের সঙ্গে কথা বলো, তাদেরকে বৈধতা দাও আর না দাও, কাজ করার অধিকার দাও, ওয়ার্ক পারমিট দাও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।